স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিদের উন্নয়নে রাষ্ট্রের দায়িত্ব কেমন হওয়া উচিত তার পথ দেখালো নরসিংদী গজারিয়া ইউনিয়ন পরিষদ। নিজেদের ছোট্ট বাজেটেও আলাদা বরাদ্দ রাখা হয়েছে প্রতিবন্ধীদের জন্য। ছোট এক বিন্দু শিশুর কণায় যেমন থাকে পুরো আকাশের ছবি, এই ইউনিয়নেও দেখা যাচ্ছে পুরো দেশের ছবি। সেদিন খুব বেশি দূরে নয় যখন দেশের বাজেটেও স্থান পাবে প্রতিবন্ধী সহ সমাজের সব অনগ্রসর অংশের জন্য আলাদা বরাদ্দ। শুরুতেই দেখে নেই এই গজারিয়া ইউনিয়ন পরিষদের উপরে একটি প্রতিবেদন। ছেলেবেলায় একটি পা অচল হয়ে যায় নরসিংদীর গজারিয়ার ওয়াসকরণীর। শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে জীবিকার জন্য এখন রিক্সা চালাচ্ছে সে। খুশি আমি চলতেছি, আল্লাহ ভালো চালাইতেছে, এমনিতে যাই চলতেছে এটাই। ওয়াসকরণীর মতো প্রতিবন্ধিত্বের শিকার অনেকেই আয় করছেন নিজ পরিশ্রমে। প্রতিবন্ধিত্বের কাছে হার মানতে নারাজ তারা, চান না সমাজের বোঝা হয়ে থাকতে। এসব মানুষের আয়ের সংস্থান সহ নানা সহায়তা দিচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। তবে অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত সহায়তা পান না তারা, তাই সীমিত আকারে হলেও বাজেটে আলাদা বরাদ্দ রাখছে ইউনিয়ন পরিষদ। বাজেট একবার প্রথম তো আসতে ছিলাম 30,000, পরে আবার বাড়ায় 50 করছি। আমাদের ইউনিয়ন পরিষদের তেমন কোনো আয়ের কোনো সোর্স নাই, তবু আমরা একটা বাজেট বলছি। সমাজে ক্ষমতায়নের জন্য উন্নয়ন সমন্বয় কমিটি সহ বিভিন্ন পর্যায়ে প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিদের সঙ্গে রাখছে ইউনিয়ন পরিষদ। স্কুলে লেখাপড়া করতে পারতেছে তারা, এখন কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত হয়েছে, অনেক জায়গায় আছে, কিন্তু তারা নিজেকে আর আগে যে প্রতিবন্ধকতা তাদের মধ্যে ছিল ও প্রতিবন্ধকতা তাদের মন থেকে কেটে গেছে। প্রতিবন্ধিত্বের উন্নয়নে ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা আরো বাড়ানোর কথাও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন পরিকল্পনা পরিষদ কমিশনের সদস্য ও সিনিয়র সচিব শামসুল আলম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদ আক্তার চৌধুরী এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক নাফিজুর রহমান। কথা বলবো তাদের সঙ্গে। প্রথমেই স্যার আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে ছোট্ট পরিসরে হলো এক ধরনের একটা বাজেট, এবং সেখানে আমরা জানি যে ইউনিয়ন পরিষদের বাজেট খুব ছোট, সেখানে খুব বেশি রিসোর্সেস নেই, তারপরও একটা মেসেজ দিচ্ছে তারা যে হ্যাঁ এইভাবে বাজেটটা করা সম্ভব। এই জিনিসটি আসলে কীরকম, এবং এটা দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদেও এই ধরনের বিষয় হওয়া প্রয়োজন কি? আপনাকে ধন্যবাদ। এবং বিষয়টি কেবল মানবিক নয়, এটা জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য। কারণ এই প্রতিবন্ধী বলে আমরা যাদের দূরে সরিয়ে রাখি বা মনে করি তারা যথেষ্ট অবদান রাখতে পারবে না, আসলে মানব সম্পদের একটা সৃষ্টিশীল অংশকে আমরা এই প্রতিবন্ধিতার কথা বলে দূরে সরিয়ে রেখেছি। এক সময় আমাদের অজ্ঞতাও ছিল, এটা আমরা বলতেও চাইতাম না। আজকে অত্যন্ত ভালো লাগলো আপনার এই রিপোর্টিংটি, চমৎকার একটি ইউনিয়ন পরিষদ পর্যায়ে এই যে সচেতনতা, এই যে তাদের স্থানীয় সরকার আইনে আছে তারা বাজেট করবে, 5 বছর পরিকল্পনা করবে। তো এই ইউনিয়ন পরিষদটি যথেষ্ট অগ্রগামী এদিক থেকে, এবং তারা সবচেয়ে আনন্দের বিষয় হলো তারা প্রতিবন্ধীদের জন্য একটি সুনির্দিষ্ট বাজেট রেখেছে। তো এটি এর পরিমাণ যাই হোক, তাদের এই যে মূল্যায়ন এবং এটাকে রাখা, এটা আমি যথেষ্ট অগ্রগামিতা মনে করি সামাজিক দৃষ্টির দিক থেকে। এবং স্থানীয় নেতৃত্ব থেকে এই ধরনের প্রত্যাশা অবশ্যই আমি স্বাগত জানাই। এবং সারা দেশের স্থানীয় সরকারগুলো, শুধু ইউনিয়ন পরিষদ কেন, উপজেলা পরিষদগুলো আমরা আশা করব তারা আরও জোরালোভাবে এই বিষয়টাকে নিয়ে আসবেন। তাদেরও কিন্তু আইন অনুসারে প্রত্যেক বছর একটি বাজেট করার কথা, একটি পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা স্থানীয় সরকার আইন অনুসারে। তো সেটি যদি তারা করেন, এটি জাতীয় সরকার যথেষ্ট সচেতন। আমরা আমাদের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রেখেছি, যেটি আমরা আশা করি এ মাসের মধ্যে গৃহীত হবে। এই 11 তারিখে যে কৌশলপত্রটি আপনারা দিলেন প্রধানমন্ত্রীর কাছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে এটি আমরা অবহিতকরণ করিয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, এই প্রতিবন্ধী বিষয়ে, অটিজম বিষয়ে তার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, মানবিক দৃষ্টিভঙ্গি, এবং যথেষ্ট আগ্রহী।
সেটা মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের জন্য হতে পারে, পুতুলের জন্য, যে অটিজম নিয়ে ব্যাপক কাজ করছে আপনারা জানেন। তো মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট আগ্রহ সহকারে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী তিনি আমাদের এই সামাজিক নিরাপত্তা কৌশলপত্রটি কি করেছি তিনি শুনেছেন মনোযোগ দিয়ে। সেখানে প্রতিবন্ধীদের বিষয়ে তিনি একটি কথা বলেছেন যে এদের সবাইকে আপনি নিরাপত্তা দেওয়ার আওতায় আনতে হবে। তো আমরা এই বিষয়টি, আমাদের সামাজিক নিরাপত্তা বিষয়টি দরিদ্র, হতদরিদ্র এবং দুর্দশাগ্রস্ত, বিপদাপন্ন এরকম সবাইকে নিয়েই কিন্তু এটি সরকার কিভাবে তাদের সহায়তা করবে আগামী দিনগুলোতে এই কৌশলপত্রে সেটি বর্ণনা করা হয়েছে। সেখানে আমরা কৌশলপত্রটা নিয়ে আপনার কাছে আবার আসবো, কারণ এটা আসলে বিস্তারিত দাবি রাখে শোনার। আমরা একটু এখনকার পরিস্থিতিতে জানার চেষ্টা করব। রাশেদা চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা এক ধরনের সামাজিক অবস্থান প্রতিবন্ধীদের আছে, বলা যায় যে তাদেরকে ইনক্লুসিভ যে টেন্ডেন্সি, যে একটা সবকিছুতে সম্পৃক্ত করার যে বিষয়টা, সেটি খুব নতুন, তবে শুরু হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলিতে তাদেরকে অন্তর্ভুক্ত করবার ব্যবস্থাটি কতটুকু এগিয়েছে এবং প্রক্রিয়াটি কেমন জায়গায় আছে? আপনি যদি আমাকে 5 বছর আগে এই প্রশ্নটা করতেন, আমার উত্তরটা ভিন্ন হতো। বলতেই হতো যে আমরা এগোতে পারছি না। কিন্তু গত কয়েক বছরে, আমি আশা করি উনিও স্বীকার করবেন, গত কয়েক বছরে প্রতিবন্ধিতার ইস্যুটা নিয়ে একদিকে যেরকম জনসচেতনতা তৈরির একটা প্রয়াস আছে, ঠিক একইভাবে নানা ধরনের উদ্যোগেরও সুযোগ দেখা যাচ্ছে বা কৌশলটাও আছে বিভিন্ন জায়গায়। আমি উদাহরণ দেব, যে উদাহরণটা আসলো স্থানীয় সরকার। অনেক কিছুতেই আমরা দেখি যে স্থানীয় সরকার হয়তো এগোতে পারছে না, আসছে না। এটা একটা সাংঘাতিক ভালো উদ্যোগ যে স্থানীয় সরকার এগিয়ে এসছে এমন একটা ইস্যু নিয়ে, যেটা হয়তো জনসমক্ষে অথবা আপনি যেটা বললেন সামাজিকভাবে এটা অগ্রাধিকারের জায়গায় পড়ে না। সেই অগ্রাধিকারের জায়গায় যে চলে এসছে ধীরে ধীরে। এবং আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, এবং আমরা এটা বিশ্বাস করি, যে প্রতিবন্ধিতা আসলে এটা কোনো ধরনের প্রতিবন্ধকতার বিষয় না। প্রতিবন্ধিতা ডিফারেন্টলি এবল মানুষ, ডিসেবল ঠিক না, ডিফারেন্টলি এবল, অন্য কোনো কিছু তার করার সক্ষমতা আছে। সেই জায়গাটা থেকে আমরা এখন যেটা দেখছি যে সামাজিকভাবেও এখন কিন্তু অনেক কিছু অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা আগে মা বাবারা এই মানে স্বীকারই করতেন না, জনসমক্ষে আনতেন না এদেরকে, যেটা আমাদের মাননীয় প্ল্যানিংয়ের সদস্য মহোদয়ও বললেন যে এটা সামাজিক সচেতনতার একটা অভাব ছিল। দ্বিতীয় হচ্ছে পারিবারিকভাবেও এটাকে ধরে নেওয়া হতো একটা মানে একটা অভিশাপের মতো একটা জায়গা, ওই সন্তান একটা বোঝার মতো একটা জায়গা ধরে নেওয়া হতো। আর তৃতীয় যেটা ছিল যে সরকারিভাবে আমরা ওই ধরনের উদ্যোগ ইত্যাদি দেখিনি। ইদানিং আইনও হয়েছে, নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ত্রুটি অনেক কিছু অনেক জায়গায় আছে, আমরা অনেক কিছু বাস্তবায়ন এখনো করতে পারিনি, কিন্তু কাজটা এগোচ্ছে। এবং আমাদের দিক থেকে সবসময় শিক্ষার কথাটা আপনি তুললেন, শিক্ষার দিক থেকে একটা বড়, সবচেয়ে বড় প্রাপ্তির জায়গাটা হলো যে শিক্ষায় আমরা অনেক দূরে গিয়েছি। দ্বিতীয় যেটা, যে শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারটা কিন্তু খুবই সুদৃঢ়। আমরা দেখেছি যে কোনোভাবেই শিক্ষার ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার একটা প্রয়াস আছে সরকারের মধ্যে, আমরা ধন্যবাদ জানাই। তৃতীয় যেটা, সেটা হলো একটা জায়গায় আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, সেটা হলো যে প্রতিবন্ধী মানুষের শিক্ষা এখনো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের হওয়া উচিত। এটা একটা মানে রুলস অফ বিজনেস চেঞ্জ করার একটা বিষয়। তো সেখানে বারবারই আমরা দেখেছি যে আমাদের পক্ষ থেকেও দাবি উঠানো হয়েছে যে এটা বিশেষ শিক্ষা হতে পারে, কিন্তু তারপরেও কেন প্রতিবন্ধীদের শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে থাকবে না। একটা উদাহরণ দেব, এইবারকার এসএসসি পরীক্ষায় সম্ভবত ব্রেইলের যে ব্যবহারটা অনেক বেশি বেড়েছে, এমনকি বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তকের সাথে ব্রেইল পাঠ্যপুস্তক এই বছর আমরা পেয়েছি। তো তার মানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা অলরেডি নিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। এটা প্রধানত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাতে, এবং সেখানে এক ধরনের আমরা বলি যে চ্যারিটি ফোকাসড,
মানে একটা দান খয়রাতির একটা বিষয় আছে, কিন্তু শিক্ষার অধিকারের জায়গা থেকে, প্রতিবন্ধী মানুষের অধিকারের জায়গা থেকে এখনো আমরা চ্যালেঞ্জের সম্মুখীন। নাফিজুর রহমানের কাছে যাব যে আপনি অনেকদিন এই বিষয়ে কাজ করছেন এবং প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে কাজ করছেন, সেখানে আমরা আপনার কাছ থেকে সিচুয়েশনটা জানতে চাই যে এখন আসলে যেটা স্যার বলেছেন, আপা বলেছেন যে অনেক দূর এগিয়েছে, কিন্তু আসলে এগোনের ক্ষেত্রে আপনাদের এগিয়েছে যেমন একটি সত্য, তেমনি প্রতিবন্ধকতা অথবা চ্যালেঞ্জ বেশ কিছু নিশ্চয়ই এখনো রয়ে গেছে, বা সেগুলি ওভারকাম করার জন্য কি কি দিক আছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। আমি রাশেদ আপা যে কথা দিয়ে শুরু করেছিলেন, আমি সেখান থেকেই শুরু করি যে আসলে আমরা অনেক দূরে গিয়েছি, এটা সত্যি কথা। কিন্তু এখনো চ্যালেঞ্জ, অনেক দূর যেতে হবে, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ পার হয়ে যেতে হবে। আমরা যে জায়গা দিয়ে শুরু করেছিলাম, গজারিয়ার একটা উদাহরণ দিয়ে, অবশ্যই এটাকে একটা বড় ডেভেলপমেন্ট বলতেই হবে। সরকারের পক্ষ থেকে কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি, এই মাসেই স্থানীয় সরকারকে ডিসেবিলিটি ইনক্লুসিভ করার জন্য একটা পরিপত্র জারি হয়েছে। কিন্তু আমরা যদি লোকাল গভর্নমেন্টের বাজেটের জায়গা থেকে দেখি, তাহলে দেখবেন লোকাল গভর্নমেন্টের সকল বাজেটে নারীর জন্য কিন্তু একটা নির্দিষ্ট বরাদ্দ থাকতেই হবে। এটা কিন্তু জাতীয়ভাবে একটা অঙ্গীকার, জেন্ডার বাজেটের সব পলিসির একটা সিদ্ধান্ত। সবগুলো সেক্টরাল মিনিস্ট্রিকে করতেই হয়। সবগুলো সেক্টরাল মিনিস্ট্রিতে, প্রত্যেকটি মিনিস্ট্রিতে নারীর জন্য আপনাকে একটা আলাদা বাজেট বরাদ্দ রাখতেই হবে। তাহলে এত বড় সংখ্যক প্রতিবন্ধী মানুষের জন্য আমাদের কিন্তু এখনো সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। এখনো আমি যদি এই বছরের বাজেটের জায়গা থেকে দেখি, এই বছর আমাদের প্রায় 900 কোটি টাকা বাজেট বরাদ্দ আছে প্রতিবন্ধিতা বিষয়ে। তার মধ্যে কেবলমাত্র 20 কোটি টাকার একটা প্রজেক্ট আছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অটিস্টিক শিশুদের উন্নয়নের জন্য। বাকি প্রায় 950 কোটি টাকা সম্পূর্ণটাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং এর অধিকাংশ অংশই হলো সেফটি নেট প্রোগ্রামে। তাহলে আমরা অনেক দূরে গিয়েছি, এটা সত্যি কথা, কিন্তু প্রতিবন্ধী মানুষকে এখনো আমরা কিন্তু সেই দান খয়রাতের জায়গাতেই কিন্তু দেখছি, তার অধিকারের জায়গায় কিন্তু আমরা দেখছি না। আমাকে ভুল বুঝবেন না, আমাদের একটা অধিকার আইন আছে, 2013 সালে একটা অধিকার এবং সুরক্ষা আইন পাশ হয়েছে, কিন্তু এই আইনটিকে বাস্তবায়নের জন্য 1 টাকাও বরাদ্দ নেই। 2013 শেষে এটা হয়েছে, তাহলে 14-15 বাজেটে একটা অ্যালোকেশন থাকা উচিত ছিল। অপশনাল প্রটোকলও তো বাংলাদেশ সই করেছে প্রতিবন্ধী বিষয়ে। আমরা এবং সেই সনদ এবং অপশনাল প্রটোকল দুটোই আমরা র্যাটিফাই করেছি, সেই আলোকেই আমাদের আইন হয়েছে। একেবারে জাতিসংঘের সনদের যা স্পিরিট, যা কন্টেন্ট, সেটিকে মাথায় রেখে কিন্তু এই দেশের প্রতিবন্ধী নাগরিকের অধিকার সুরক্ষার জন্য, তাদের অধিকার নিশ্চিত করবার জন্য একটা আইন হয়েছে, কিন্তু সেই আইন বাস্তবায়নের জন্য 1 টাকা বরাদ্দ নেই। তো সেজন্য আমি বলছি যে আমাদের রেকগনিশনের জায়গায় এটি এসছে, আইন হয়েছে, আমাদের আগেকার একটি অ্যাকশন প্ল্যান আছে, অনেক আগেকার একটি নীতিমালা আছে, কাজে সরকারের পক্ষ থেকে যে রেকগনিশন দেওয়া সেটা আছে, সেটা কাগজে কলমে, কিন্তু বাস্তবায়নে আমি যদি দেখি মন্ত্রণালয় ভিত্তিক বাজেট, যেটি আপা বলছিলেন এডুকেশনের জায়গায়, যে আমরা প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম PEDP3, এটা আবার একেবারে খুব ভালো জানা। PEDP3-তে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে প্রচুর কথাবার্তা আছে, কিন্তু ইনক্লুসিভ এডুকেশন মানে সাধারণ শিক্ষালয়ে বা সাধারণ বিদ্যালয়ে এসে সকল শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবন্ধী ছেলেমেয়েরাও এসে পড়াশোনা করবে। কিন্তু এইটি করতে গেলে, আমি যদি এইটুক বলে শেষ করি এখানে, যে এইটুক করতে গেলে আমি বললাম যে তাদেরকে নিয়ে আসা যাবে, কিন্তু শিক্ষকের প্রশিক্ষণের জন্য যদি আমি অর্থ বরাদ্দ না করি, তার শিক্ষকের কারিকুলামের মধ্যে যদি আমি প্রতিবন্ধী বিষয়টাকে না নিয়ে আসি, সেই শিক্ষককে যিনি দেখাশোনা করবেন, সেই টিওদের সেই নেপের কারিকুলামের মধ্যে যদি আমার এটা বরাদ্দ না থাকে, সেখানে যদি এই কারিকুলামে যদি এই জিনিসটাকে না নিয়ে আসা হয়, তাহলে এই শিক্ষক কিভাবে প্রতিবন্ধী শিশুকে পড়াবে? সেই শিক্ষার্থীকে নিয়ে আসা হবে। এই আইন, নতুন যেটা আইন হয়েছে, সেই আইনে বাধ্যতামূলক করা হয়েছে যে কোনো স্কুল এদেরকে প্রিভেন্ট করতে পারবে না,